আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় যেমন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ এবং ১৯৭১-কে সব জায়গা থেকে টানতে হবে। এই বিষয়ে ২-১টি কথা শেয়ার করতে চাই আপনাদের সাথে। দেখেন পৃথিবীর ইতিহাসের এবং পৃথিবীর বিভিন্ন দেশের স্বাধীনতার ইতিহাসগুলোকে যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে প্রত্যেকটি স্বাধীনতাকামী বা মুক্তিকামী দেশের ১০০% লোক কখনোই স্বাধীনতার পক্ষে ছিলেন না। আপনি দেখুন খোদ আমেরিকা, জার্মানি, স্কটল্যান্ড, নেদারল্যান্ড, ক্রোয়েশিয়া এই সমস্ত যে ইউরোপের দেশগুলো রয়েছে তাদের স্বাধীনতার ইতিহাস দেখেন, তারা কখনোই ১০০% লোক স্বাধীনতার পক্ষে ছিল না। আবার যদি আপনি এশিয়ার দেশগুলো দেখেন ইন্দোনেশিয়া, তারাও কখনো ১০০% লোকের স্বাধীনতার পক্ষে ছিল না। আপনি আফ্রিকার দেশগুলোর দিকে যদি তাকান, আপনি দেখতে পাবেন সেই নামিবিয়া, স্লোভানিয়া, নেদারল্যান্ড, ইরিত্রিয়া, এমনকি আলজেরিয়া এই সমস্ত দেশের ১০০% লোক কখনো স্বাধীনতার পক্ষে ছিল না। কিছু অংশ লোক স্বাধীনতার পক্ষে ছিল, কিছু অংশ লোক স্বাধীনতার বিপক্ষে ছিল। এটাই হচ্ছে একটা রাজনৈতিক স্ট্যান্ড, নাথিং রং উইথ দ্যাট। কিন্তু পরবর্তীতে দেশ যখন স্বাধীন হয়, তারা সবাই সে দেশের স্বাধীনতাকে মেনে নেয় এবং দেশের কল্যাণে তারা দেশের অগ্রগতির জন্য ভূমিকা রেখেছে, দেশের অগ্রগতিতে অবদান রয়েছে। এই সমস্ত দেশগুলো পরবর্তীতে কখনোই স্বাধীনতা বিরোধী বলে সমস্যায় জিয়ে রাখা হয়নি। এই সমস্ত দেশগুলোতে কখনোই স্বাধীনতা বিরোধী, রাজাকার, স্বাধীনতায় বিশ্বাস করে না এবং এগুলো বলে গালাগাল করা হয়নি। এই সমস্ত স্বাধীনতা বিরোধী বলে সমাজে বিভাজন তৈরি করা হয়নি। স্বাধীনতা বিরোধীর কোনো ন্যারেটিভ তৈরি করা হয়নি এবং এই সমস্যা বছরের পর বছর ধরে জিয়ে রাখা হয়নি। বরং স্বাধীনতার পরে তারা সকলে একে অপরে স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার বিপক্ষের শক্তি উভয়ই দেশকে আরো কিভাবে উন্নতি এবং অগ্রগতি করা যায়, বিশ্বের মানচিত্রে তাদের অবস্থানকে সমুন্নত করা যায়, তার জন্য তারা একত্রে মনোনিবেশ করেছিল, কাজ করেছে। আজকে দেখুন তাদের অবস্থান কোথায়, জার্মানির অবস্থা কোথায়, নেদারল্যান্ডের অবস্থা কোথায়, আপনি স্কটল্যান্ডের অবস্থানের দিকে তাকান, খোদ দিকে আমেরিকার দিকেই তাকায় দেখেন। ঠিক তেমনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ক্ষেত্রে তাই ঘটেছে। ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তির জন্য ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় কিছু রাজনৈতিক দল পাকিস্তানের পক্ষে থাকার একটা অবস্থান নিয়েছিল। যেমনটি ছিল তৎকালীন সময় জামাত, ন্যাপে ভাসানী, নেজাম ইসলাম, অন্যান্য ইসলামী দল, মুসলিম লীগ, পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি, কিছু সমাজতান্ত্রিক ও বাম রাজনৈতিক দল। স্বাধীনতা যুদ্ধের সময় তারা পাকিস্তানের পক্ষে থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেছিল। এটা ছিল তাদের রাজনৈতিক অবস্থান। কিন্তু আপনি যখন সব সময় স্বাধীনতা বিরোধী হিসেবে জামাত ইসলামকে ত্যাগ করবেন, স্বাধীনতা বিরোধী হিসেবে গালাগাল করবেন, রাজাকার বলবেন, অথবা স্বাধীনতা বিরোধী শক্তি হিসেবে অপপ্রচার করবেন, এটা জামাতের প্রতি হবে জুলুম এবং এটা হবে জামাতের প্রতি অন্যায়। এটা কখনোই কাম্য হতে পারে না। তৎকালীন সময় আপনি যদি একটু স্ট্যাটিস্টিক্স দেখেন, তৎকালীন সময়ে আসলে জামাতের পক্ষের লোক কতজন ছিল, সাপোর্টার কেমন ছিল, জামাতের যে কর্মী বাহিনী কেমন ছিল, 2-3%। ১৯৭২ সালে শেখ মুজিব সাহেব দেশে ফিরে বাংলাদেশকে এক ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার জন্য এবং পরবর্তীতে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া বাংলাদেশের সকলের সহাবস্থান সমুন্নত করার জন্য, দেশের উন্নতি অগ্রগতির জন্য, এক ইনক্লুসিভ বাংলাদেশ গড়ার জন্য মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে তারা ব্যবসা করেনি, বরং কিভাবে বাংলাদেশকে আরো সামনের দিকে নিয়ে যাওয়া যায় এর জন্য তারা কাজ করেছে। কিন্তু আপনি আরেকটু যদি খেয়াল করেন, স্বাধীনতা পরবর্তী সময়ে জামায়াতের নেতাকর্মীরা আমাদের মহান স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বিজয়কে এবং বাংলাদেশের প্রত্যেকটি অর্জনকে তারা নিজেরা ধারণ করে, তারা ওন করে এবং বাংলাদেশের কল্যাণের জন্যই তারা দিবানিশি কাজ করে যাচ্ছে। বাংলাদেশের সংবিধান মেনে, বাংলাদেশের সংবিধানের মৌলিক মূলনীতিগুলো, সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মূল্যবোধ, গণতন্ত্রকে তারা মেনে নিয়ে ধারণ করে ইনসাফ ভিত্তিক এবং বসবাসযোগ্য বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখে কাজ করে যাচ্ছে। আপনি তার অবদান, বাংলাদেশের জামায়াত ইসলামের আপনি যদি অবদানগুলোকে দেখেন, বিশেষ করে অর্থনীতিতে, যুব শক্তিতে, তাদের আনপ্যারালাল, আনচ্যালেঞ্জ। তারা একটা দক্ষ কর্মী বাহিনী তৈরি করে একটা সুশিক্ষিত
কর্মী বাহিনীর মাধ্যমে বাংলাদেশের গোটা সিস্টেমের পরিবর্তন করে আধুনিক ইনসাফ ভিত্তিক সমাজ তৈরির জন্য বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কাজ তারা করেই যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, গত 16 বছরের ফ্যাসিস্ট হাসিনা আমলে সব জায়গায় শুধু মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা, ৭১-এর চেতনা বলে জাতিকে বিভক্ত করা হয়েছিল। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার সপক্ষের শক্তি, স্বাধীনতার বিপক্ষের বিপক্ষের শক্তি বলে সমাজ যে বয়ান তৈরি করা হয়েছিল, একটা বিভক্তির রাজনীতি তারা রোপণ করেছিল। স্বাধীনতার নামে জাতিকে বিভক্ত করে রাখা ছিল আওয়ামী ন্যারেটিভ, ভারতীয় প্রেসক্রিপশন। সবকিছুতেই শুধু পাকিস্তান স্বাধীনতা বিরোধী মৌলবাদী, সিআইএর এজেন্ট, পাকিস্তানি চর, জঙ্গি মৌলবাদ বলে রাষ্ট্রের ভারসাম্যহীনতা সৃষ্টি করেছিল। একটি বিষয় ভালো করে খেয়াল রাখবেন, আমরা যত বেশি বিভক্ত থাকব, ভারতীয় আধিপত্যবাদ তত বেশি শক্তিশালী হবে। বাংলাদেশের স্বার্থে আগামীর বসবাসযোগ্য এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশে বিনির্মাণের জন্য সবকিছুতেই স্বাধীনতা যুদ্ধ, মুক্তিযুদ্ধ টেনে আনতে হবে এবং এই মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের নামে মুক্তিযুদ্ধের ত্যাগ, দেশের সারা জীবনে এই সমস্যা জিয়ে রাখা হবে, যেটা গত 54 বছর ধরে মুক্তিযুদ্ধের নামে আমরা দেখেছি অপরাজনীতি, ভারত নীতি এবং বিভাজনের রাজনীতি। কিন্তু জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এক নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। আগামীর এক সুন্দর সম্ভাবনাময় বাংলাদেশের হাতছানি। এক্ষেত্রে জাতিকে বিভক্ত থাকলে হবে না, বরং জাতিকে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের উন্নতি অগ্রগতির জন্য জুলাই বিপ্লবকে ধারণ করে সামনে এগিয়ে যেতে হবে। তাহলে দেশের কল্যাণ ও মুক্তি আসবে। স্বাধীনতা এবং আমাদের মহান মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের মুক্তির সনদ, আমাদের প্রেরণা, সামনে এগিয়ে যাওয়ার উদ্দীপনা। জাতিকে আর বিভক্ত না করে দেশের কল্যাণে সবকিছুতেই ৭১ ও স্বাধীনতা টেনে আনা ঠিক হবে না। সুতরাং সব ক্ষেত্রে ১৯৭১ মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে টেনে আনা এখানেই বন্ধ করতে হবে। ভালো থাকবেন, ধন্যবাদ।